নমস্কার, আমি অনিলবাবু এক্সট্রিম বাংলায় আপনাদের স্বাগত। বিশ্বকাপ চলছে আর বিশ্বকাপের গল্প বলছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, তিনটে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা থেকে। काटो क्या अभी काटो आप नहीं रुक जाओ गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। আপনারা সবাই লক্ষ্য করবেন হয়তো যে বিশ্বকাপে প্রত্যেকবারই কিন্তু এমন একটা দল সবাইকে চমকে দেয়, বিশ্বকাপের কালো ঘোড়া যাদেরকে বলা হয়, তারা কিন্তু এটা এখন আর খুব একটা অবাক হওয়ার মতো নয়। আপনি যদি দেখেন যে ফুটবল বিশ্বে যে এর আগে যে বিষয়টা ছিল যে গোটা পৃথিবীর কাছে যে দেশগুলো অন্তত আগে বিশ্বকাপ জিতেছে তারাই বিশ্বকাপ জিততো, কারণ তাদের একটা লেগাসির দরকার হতো। কিন্তু এখন বোধহয় সেটা আর নেই। এখন আপনি দেখতে পাবেন ক্রোয়েশিয়া ফাইনাল খেলছে, বা মরক্কোর মতন দেশ সেমিফাইনাল খেলছে, এর আগে সাউথ কোরিয়াও খেলেছে, একটা চূড়ান্ত পর্বে গিয়ে খেলেছে। কিন্তু এই যে বিষয়টা, এই যে এশিয়ার দেশগুলো বা আফ্রিকার দেশগুলো বা ইউরোপের এই যে দেশগুলো, ক্রোয়েশিয়ার মতন দেশগুলো যে উঠে আসে, তার পেছনে কিন্তু এটা হঠাৎ করে কোনো কিছু নয়। এর পেছনে কিন্তু দীর্ঘদিন ধরে একটা ওদের একটা এফোর্ট থাকে, ওদের একটা ফুটবল সিস্টেম তৈরি হয়, একটা ইকোসিস্টেম ওরা তৈরি করতে পারেন, যেটা কিন্তু আলটিমেটলি কাজে লাগে। আপনারা এবছরও দেখছেন যে বেশ কিছু দল রয়েছে যেগুলো হয়তো জনসংখ্যা হয়তো খুব কম, খুবই কম, আমাদের কোনো একটা ছোটো শহরে যেহেতু লোক থাকে সেরকম একটা দেশ, তারাও কিন্তু ফুটবল খেলছে। কিন্তু সেটার কারণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে যে ওই দেশগুলোর যে সমস্ত বংশোদ্ভূত ফুটবলাররা বিভিন্ন দেশে খেলে, সেটা কিন্তু একটা মেজর কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই বিশ্বকাপ এলেই প্রত্যেকবারের যেটা চেনা আলোচনা সেটা হচ্ছে এরা পারে, আমরা পারি না কেন। আমরা পারি না তার অনেক কারণ আছে, আপনারা সবটাই জানেন যে একটা দেশের ফুটবল কেন প্রায় 150 র্যাঙ্কিংয়ে চলে যায় আস্তে আস্তে, সেই কারণগুলো খোঁজার জন্য ডেফিনেটলি আলোচনা নয়। আমি ছোট্ট করে দু একটা উদাহরণ বলবো আপনাদের, যেগুলো থেকে আপনাদের মনে হতে পারে যে কীভাবে দেশগুলো এগোয়। আমি মরক্কোর কথা বলি। ধরুন, মরক্কোর ক্ষেত্রে গতবারে আপনারা দেখেছেন যে মরক্কোর ক্ষেত্রে যেভাবে সেমিফাইনাল খেলেছে ওরা, এবং যেভাবে প্রায় ফাইনালও খেলতে পারতো, এরকম একটা ফুটবল ওরা উপহার দিয়েছে আমাদের। এবং ছোটোখাটো ঘটনা, আপনি ধরুন আশরাফ হাকিমির কথাই ধরুন। আশরাফ হাকিমি, তার বাবা মা, তাদের মরক্কোতে জন্ম, এবং আশরাফ হাকিমি যখন বড় হচ্ছেন তখন রীতিমতো তাদের অর্থনৈতিক বিভিন্ন সমস্যার মধ্যে লড়তে হচ্ছে, এবং তার বাবা মা চলে গেলেন হচ্ছে স্পেনে। সেখানে রিয়াল মাদ্রিদের যে একাডেমি, সেখানে বড় হলেন হাকিমি, তাকে স্পট করলো রিয়াল মাদ্রিদ, এবং সেখানকার একাডেমি থেকে বড় হয়ে তিনি বি টিমে খেলতে থাকলেন, এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদ টিম, সেখান থেকে বরসুয়া ডর্টমুন্ড, পুরো গোটা তার ফুটবল জীবনটা তৈরি হয়ে গেল, এবং তিনি খেলতে আরম্ভ করলেন কিন্তু মরক্কোর হয়ে। এরকমভাবে গত বিশ্বকাপে আপনি যদি দেখেন যে মরক্কোর গত বছরের টিমের স্কোয়াডের 26 জন ফুটবলারের মধ্যে 14 জন কিন্তু এরকম ফুটবলার যারা কিন্তু অন্য দেশে থাকেন, অন্য দেশের লিগে খেলেন, অন্য দেশে বড় হয়েছেন, কিন্তু তাদের ডুয়াল সিটিজেনশিপের সুবিধা থাকার কারণে তারা কিন্তু আলটিমেটলি তারা খেলেছেন মরক্কোর হয়ে। এটা বিভিন্ন দেশেই কিন্তু এই সিস্টেমটা চালু রয়েছে, তারা এই সুবিধাটা পান। আমাদের দেশে সে সুযোগ নেই, সে কারণে বেশ কিছু ফুটবলার যারা একটা সময় ধরুন এর থেকে কয়েক দশক আগে হরপাল সিং কিংবা মাইকেল চোপড়ার মতন ফুটবলার তারা প্রিমিয়ার লিগ খেলেছেন, কিন্তু আমাদের দেশে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল পাসপোর্ট না থাকার কারণে, যে সেটাকে মান্যতা দেয় না বলে আমাদের গভর্নমেন্ট, তারা কিন্তু আমাদের দেশে খেলতে পারেনি। পরবর্তীকালে আরাতা উজুমি খেলেছে, বা এখন রায়ান উইলিয়ামস খেলছেন, এরা কিন্তু একটা পাসপোর্টকে ছেড়ে দিয়ে সেই ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে তবেই তারা খেলতে পারছেন। ফলে বিষয়টা আমাদের দেশের পক্ষে আমরা ভাবতে পারি না। আমাদের দেশে করতে হলে অনেক রকম সাংবিধানিক অনেক রকম বাধা নিষেধ পেরিয়ে তবে সেটাকে চালু করতে হবে। কিন্তু বিদেশের দলগুলো, বিভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো, তারা কিন্তু এই সুবিধাটা তারা কিন্তু পায়। সে জার্মানি বলুন, মরক্কো বলুন, তারা প্রত্যেকেই কিন্তু এই সুযোগটা পান। এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আজকের সময় যেভাবে গোটা পৃথিবীর লিগটা এখন চোখের সামনে দেখা যায়। ধরুন একটা সময় সাও পাওলো বা কোরিন্থিয়াসে যে খেলছে, বা স্যান্টোসে যে খেলছে, ব্রাজিলিয়ান একজন ফুটবলার, সে যখন বিশ্বকাপের আসরে আসছে তার মধ্যে একটা নভেলটি ফ্যাক্টর থাকতো, তাকে কেউ দেখেনি তার আগে। কিন্তু আজকের দিনে এই সমস্ত ব্রাজিলের সমস্ত ফুটবলাররা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তারা খেলছে, তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে, এবং তারা যখন ছোটো থেকে বড় হচ্ছে, বিভিন্ন দেশের স্কাউটরা, বিভিন্ন দেশের যারা এজেন্টরা, ফুটবল এজেন্টরা, তাদের সঙ্গে গিয়ে তাদেরকে তুলে নিয়ে এসে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলাচ্ছে, বা কেউ হয়তো মেজর সকার লিগে খেলছে, কেউ হয়তো অন্যান্য লিগে খেলছে, অস্ট্রেলিয়ান লিগে খেলছে। ফলে এই যে গোটা ফুটবল বিশ্বটা এখন কিন্তু চোখের সামনে
রীতিমতো এক্সপোজ, সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে বড় প্লেয়ার কারা কোন লিগে কে ভালো খেলছে তাকে জানে। এই নভেলটি ফ্যাক্টরটা থাকছে না, ফলে ওই যে এক্সপোজারটাও যে প্রত্যেকটা দেশের, যে কোনো একটা ছোটো দেশের ফুটবলার সে যখন অন্য দেশে গিয়ে খেলছে তখন এই ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে যখন খেলছে, ফলে তার মধ্যে সেই সময় থেকেই কিন্তু ওই কম্পিটিটিভনেসটা তৈরি হচ্ছে বা বুঝতে পারছে যে কোন স্ট্যান্ডার্ডে ফুটবলটা খেলতে হবে। আমার সঙ্গে একবার কথা হয়েছিল কিথ হুপারের সঙ্গে। কিথ হুপার একটা সময় আমাদের দেশে এসেছিলেন। কিথ হুপার ছিলেন উয়েফার, তিনি হচ্ছেন গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রোগ্রামের তিনি ছিলেন, একটা সময় চেয়ারম্যান ছিলেন। তো কিথ হুপার এক সময় এখানে রিলায়েন্সের সঙ্গে কাজ করতে এসেছিলেন, আমি তখন এটিকের সঙ্গে জড়িয়েছিলাম। তো আমরা একটা মিটিং করেছিলাম গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে মিস্টার হুপার, আমাদের দেশের ফুটবলাররা যারা জুনিয়র পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যায়, আমি নিজে দেখেছি টাটা ফুটবল একাডেমিতে আমার অনেক বন্ধু সেই সময় খেলতো, চন্দন দে, গৌতম ঘোষেরা খেলতো। ওরা যখন ছোটোবেলা থেকে যখন যেত, ধরুন এই লন্ডন ফুটবল ফেস্টিভ্যালে যাচ্ছে কিংবা ডানা কাপ যাচ্ছে, গতিয়া কাপ যাচ্ছে, আপনারা জানেন সবাই যে কলকাতা মেহর একাদশ এক সময় যেত, জয়ন্ত সেন ক্যাপ্টেন হয়ে একবার গেছে, অরিন্দম দেবরা গেছে অনেক সময়। তো ওরা যখন যেত, ওরাও কিন্তু এই ডানা কাপ, গতিয়া কাপ, যে সমস্ত ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো বিভিন্ন বয়সের বাচ্চারা খেলতে আসছে, ওরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে ফিরতো। তার মানে ইন্ডিয়ান ফুটবল ট্যালেন্ট যারা, তারা কিন্তু অতটা পিছিয়ে নয় যে একেবারে উড়িয়ে দেওয়ার মতনও কিছু নয়। কিন্তু আমরা পরবর্তীকালে যখন বয়সের ডিফারেন্সটা বাড়তে থাকে আমরা পারি না। কেন পারি না? তা উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে তোমাদের যে ট্যালেন্ট সাইজটা, ট্যালেন্টের পপুলেশনটা এত কম, তার সাইজটা এত ছোটো যে তোমরা ওই কম্পিটিটিভ ফুটবলটা তারা পায় না। ধরো তুমি একটা একাডেমি তৈরি করলে, কিছু প্লেয়ারকে স্কাউট করে নিয়ে এলে, সে যখন খেলছে যাদের এজেন্সির মধ্যে খেলতে হচ্ছে হয়তো 5 গোলে দিচ্ছে, 6 গোলে দিচ্ছে, 7 গোলে দিচ্ছে। ফলে গোটা দেশের মধ্যে অন্তত 100টা রকম ভালো টিম থাকলে, অন্তত 1000 যদি একই সেম কোয়ালিটির বাচ্চা থাকে, তবে হয়তো একটা ভালো টিম হয়তো তৈরি হতে পারে। কিন্তু আমাদের এখানে হয়তো সেই একাডেমি বা এই ভালো টিমের সংখ্যা হয়তো বড় জোর 4টে বা 5টা একাডেমি, যেখানে হয়তো পাঞ্জাবে হচ্ছে, রিলায়েন্স একটা করেছে বা টাটা ফুটবল একাডেমি করেছে, এরকম হাতে গোনা কয়েকটা জায়গা রয়েছে। ফলে ওই কম্পিটিটিভনেসটা পাচ্ছে না। আপনাকে ভালো খেলতে হলে কিন্তু আপনাদের ভালোদের সঙ্গেই খেলতে হবে। আপনারা হয়তো দেখেছেন সৌরভ গাঙ্গুলি রিসেন্টলি একটা পডকাস্ট করেছেন রাজ সামানির সঙ্গে, সেখানে একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে ভালো প্লেয়ার হতে গেলে কিন্তু বেটার প্লেয়ারদের সঙ্গে খেলতে হবে। ফলে আমাদের এখানে কিন্তু আমাদের ছোটরা, আমাদের ট্যালেন্টেড প্লেয়াররা সেই সুযোগটা পায় না, যেটা ইউরোপে পায় বা লাতিন আমেরিকায় পায়, আফ্রিকায় পায়। এবং এরা যেহেতু প্রথম থেকেই চলে যায়, বিভিন্ন দেশগুলোয় চলে যায়, সেখানে খেলতে আরম্ভ করে, ফলে ওই ফুটবলটা ওরা কিন্তু আলটিমেটলি আয়ত্ত করতে পারে। মরক্কো বা সাউথ কোরিয়া বা জাপান বা ক্রোয়েশিয়া এরকমভাবেই চমক দিতে থাকে। ক্রোয়েশিয়ার কথা বলতে পারি, ক্রোয়েশিয়া কিন্তু যখন 91-এ যুগোস্লাভিয়া ভেঙে গেল, তার আগে কিন্তু যুগোস্লাভিয়া 8 বার ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলেছে, অলরেডি খেলে ফেলেছে। ফলে ওই ফুটবল ফুটবল সিস্টেমটা ছিল, ইকোসিস্টেমটা কিন্তু ছিল, ফুটবল আবহাওয়াটা কিন্তু ছিল, ওই লেগাসিটা কিন্তু ছিল অলরেডি ক্রোয়েশিয়ার মধ্যে। ফলে আমরা যেটা দেখেছি যে সেখানে লুকা মডরিচরা ফাইনাল খেলছেন, সেটা কিন্তু খুব চমকে দেওয়ার মতন কিন্তু নয়, কারণ ওই প্রসেস বা ওই সিস্টেমটার মধ্যে দিয়ে ওরা কিন্তু বহু বছর ধরে হাঁটছেন। আশা করি এবারও এরকম কোনো দলকে আমরা দেখব যারা হয়তো চমকে দেবেন, এবং এবার 48টা দল বিশ্বকাপে, এবং নতুন কোনো দল যারা সত্যি আমাদের চমকে দেবে, এবং আমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করবো যে সত্যি কীভাবে হয়। মরক্কোতে প্রায় 10 বছর আগে একটা একাডেমি শুরু করেছিলেন ওখানকার রাজা, তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ 6 ফুটবল একাডেমি। এই মোহাম্মদ 6 ফুটবল একাডেমিতে কিন্তু এই যে বাকি যে আমি বললাম যে 14 জন ফুটবলার, 26 জনের মধ্যে 14 জন ফুটবলার হয়তো বিদেশি অন্য কোনো দেশে গিয়ে ফুটবল খেলেছেন, বড় হয়েছেন, কিন্তু 14 জন ফুটবলার, এই 12 জন ফুটবলার, বাকি যে 12 জন ফুটবলার, তারা কিন্তু সে দেশেরই প্রোডাক্ট। মরক্কোর মতন একটা দেশ কিন্তু বিশ্বকাপ তৈরি করতে পারে, সেখানকার একাডেমি থেকেই তৈরি হয়। ফলে ওরা অনেক আগে থেকে ভাবেন, অনেক কিছু ভাবেন, এবং এই যে ফুটবল সিস্টেমটা ওরা তৈরি করেন, সেটাই কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন তৈরি করে, আলটিমেটলি ফুটবলার তৈরি করে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।